হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা করলা চাষ করতেছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো করলা গাছের মধ্যে কি দিলে মাত্র 30 থেকে 32 দিনের ভিতরেই করলার বাম্পার ফলন পাবেন। আমি আশা করি আপনারা যদি আমার মতো করে করলা গাছের মধ্যে পরিচর্যা করে দেন তবে আপনাদের করলা গাছেও অল্প সময়ের ভিতরে প্রচুর পরিমাণ করলা ধরবে। তবে চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে চলে যাই। ভিউয়ার্স, করলা চাষ করার জন্য আমি সর্বপ্রথমেই এখানে একটি মাদা তৈরি করে নিয়েছি। আর দেখুন, এই মাদার মাটিগুলো কিন্তু ঝুরঝুরা। আমি প্রথমেই একটা কোদালের সাহায্যে এই মাটিগুলো আলগা করে তারপর কিছু পরিমাণ গোবর সার দিয়ে এই মাদাটা তৈরি করে নিয়েছি। এই মাদার মধ্যে কিন্তু এখন আমি করলার বীজগুলো লাগিয়ে দিব। আপনারা কিন্তু করলার বীজের পরিবর্তে করলার চারাও লাগিয়ে দিতে পারবেন। আপনারা বাজার থেকে করলা চারা ক্রয় করে তারপর লাগিয়ে দিতে পারবেন। তবে করলার চারাগুলো ক্রয় করার আগে অবশ্যই ভালো জাতের করলা চারা ক্রয় করবেন। এতে করে কিন্তু অল্প সময়ের ভিতরে গাছের মধ্যে ফলন চলে আসবে। তো ভিউয়ার্স, দেখুন করলার বীজগুলো কিন্তু আমি এই মাদার মধ্যে লাগিয়ে দিচ্ছি। আমি মাটির 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ নিচে এই বীজগুলো পুঁতে দিব। এতে করে কিন্তু অল্প সময়ের ভিতরে এই বীজগুলো থেকে চারাগুলো অঙ্কুরোদ্গম হবে। তো ভিউয়ার্স, আমি একে একে সবগুলো বীজ লাগিয়ে দিলাম। আমি আশা করি এই বীজগুলো থেকে কয়েকদিনের ভিতরে চারা গজিয়ে যাবে। আর আমি কিন্তু নিয়মিতই এই বীজতলার মধ্যে পানি দিব। যদি আমি নিয়মিত পানি না দিই তাহলে কিন্তু এই বীজগুলো থেকে চারা গজাতে সময় লাগবে। আবার অনেক সময় দেখা যাবে যে এই বীজগুলো থেকে চারাই গজাবে না। তবে আবার খেয়াল রাখবেন যাতে করে বেশি পানি না পড়ে। যদি বেশি পানি পড়ে তাহলে কিন্তু এই বীজগুলো মাটির নিচে পচে যাবে। তো ভিউয়ার্স, আমি ফিরে আসছি আরো কিছুদিন পর যখন এই বীজগুলো থেকে চারা গজিয়ে যাবে। ভিউয়ার্স, আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর। তো দেখুন ভিউয়ার্স, আমি যে কিছুদিন আগে করলার বীজগুলো লাগিয়ে দিয়েছিলাম সেই বীজগুলো থেকে কত সুন্দর চারা গজিয়ে গেছে। প্রায় সবগুলো বীজ থেকেই চারা গজিয়েছে। আর দেখুন চারাগুলো দেখতেও কতটা সুন্দর দেখা যাচ্ছে। আমি কিন্তু এই চারাগুলোর মধ্যে নিয়মিতই পানি দেই। আমি আশা করি কিছুদিনের ভিতরে কিন্তু এই চারাগুলো আরো দ্রুত বড় হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি ফিরে আসছি আরো কিছুদিন পর যখন আমার এই চারাগুলো আরেকটু বড় হয়ে যাবে। তখন কিন্তু আমি এই চারাগুলোর মধ্যে পরিচর্যা করব। ভিউয়ার্স, আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর। তো দেখুন ভিউয়ার্স, কিছুদিন পর আমার এই করলা গাছগুলো কতটা বড় হয়ে গেছে। আমার এই করলা গাছগুলো কিন্তু অলরেডি ডোকানিতেও শুরু করেছে। আর দেখুন করলা গাছগুলো দেখতে কতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমি এই গাছগুলোর মধ্যে পরিচর্যা করব। ভিউয়ার্স, দেখুন আমি আমার করলা গাছের চারদিকের যে মাটিটা আছে সেই মাটিটা কিন্তু একটা কোদালের সাহায্যে খুব ভালো করে হালকা করে নিয়েছি। আমি করলা গাছের গোড়া থেকে প্রায় 20 থেকে 25 ইঞ্চি দূরত্বের চারদিকের যে মাটিটা আছে সেই মাটিটা কিন্তু একটা কোদালের সাহায্যে খুব ভালো করে আলগা করে নিয়েছি। এই 20 থেকে 25 ইঞ্চি পরিমাণ দূরত্বের চারদিকের মাটিটা আলগা করে নেওয়ার কারণ হচ্ছে যাতে করে আমার করলা গাছের শিকড়গুলো খুব সহজেই চারদিকে ছড়িয়ে যেতে পারে। ভিউয়ার্স, আজকে কিন্তু আবার আমি পুনরায় এই মাটিগুলো আলগা করে নিব। আমার করলা গাছের গোড়া থেকে প্রায় 12 থেকে 14 ইঞ্চি পরিমাণ দূরত্বের চারদিকের যে মাটিটা আছে সেই মাটিটা কিন্তু আজকে আমি পুনরায় আলগা করে নিব। এতে করে কিন্তু করলা গাছের গোড়ার মাটিগুলো আরো বেশি পরিমাণ ঝুরঝুরা হবে আর করলা গাছের শিকড়গুলো চারদিকে খুব সহজেই ছড়িয়ে যেতে পারবে। ফের দেখুন একটা কোদালের সাহায্যে কিন্তু খুব ভালো করে চারদিকের মাটিটা আমি আলগা করে নিচ্ছি। আর দেখুন মাটিগুলো কত পরিমাণ ঝুরঝুরা হচ্ছে। মাটিগুলো ঝুরঝুরা হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি খুব সহজেই করলা গাছের মধ্যে সার দিয়ে দিতে পারবো। তো ভিউয়ার্স, দেখুন আমি কিন্তু মাটিগুলো আলগা করে নিলাম। এখন আমি এই আগাছাগুলো পরিষ্কার করে নিব। মাটির সাথে ঘাসের যে আগাছাগুলো আছে সেই আগাছাগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। আমি চারদিক থেকে খুব ভালো করে আগাছাগুলো পরিষ্কার করে নিলাম। এখন আমি চারদিক থেকে কিন্তু মাটিটা সরিয়ে নিব। আমি করলা গাছের গোড়া থেকে কিছু পরিমাণ মাটি কিন্তু চারদিক থেকে সরিয়ে নিচ্ছি, যাতে করে খুব সহজে সার দিয়ে পরবর্তীতে আমি মাটি দিয়ে আবার ঢেকে দিতে পারি। মাটিগুলো সরিয়ে নেওয়ার পর সার দিয়ে আবার পুনরায় কিন্তু মাটি দিয়ে ঢেকে দিবেন। তো ভিউয়ার্স, এখন আমি সর্বপ্রথমে দিয়ে দিব কিছু পরিমাণ ভিটামিন। আমি কিন্তু এই ভিটামিনটা গুলে নিয়েছি। এইভাবে যদি আপনারা ভিটামিনটা গুলে নেন তাহলে কিন্তু এই ভিটামিনটা দ্রুত কাজ করবে। আমি এখানে 5 থেকে 7 গ্রাম ভিটামিন একটা ওয়ান টাইম গ্লাসের মধ্যে পানি দিয়ে গুলে তারপর গোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা কিন্তু যে কোনো ব্র্যান্ডের ভিটামিনটাই দিয়ে দিতে পারবেন। এতে করে কিন্তু গাছের মধ্যে খুব দ্রুত সময় কাজ করবে। ভিউয়ার্স, ভিটামিনটা দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ পটাশ সার। আর এই পটাশ সারটা কিন্তু আমি একটা ওয়ান টাইম গ্লাসের মধ্যে গুলে নিয়েছি। আমি এখানে 5 থেকে 7 গ্রামের মতন পটাশ সার একটা ওয়ান টাইম গ্লাসের মধ্যে গুলে তারপর এখন আমি গাছের গোড়ার মধ্যে দিয়ে দিব। ভিউয়ার্স, আপনারা যদি পটাশ সারগুলো এইভাবে গুলে তারপর গাছের মধ্যে দিয়ে দেন তবে কিন্তু গাছের মধ্যে অল্প সময়ের ভিতরেই প্রচুর পরিমাণ ফুল করবে আর প্রচুর পরিমাণ করলাও কিন্তু ধরতে শুরু করবে। পটাশ সারটা দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ টিএসপি সার। এই টিএসপি সার কিন্তু গাছের নাইট্রোজেন এবং ফসফরাসের ঘাটতি পূরণ করবে। এতে করে কিন্তু গাছের মধ্যে দ্রুত সময়ে করলাও ধরতে শুরু করবে। ভিউয়ার্স, আপনারা কিন্তু টিএসপি সারের পরিবর্তে ডিএপি সারটাও দিতে পারবেন। আমি এখানে প্রায় 15 থেকে 20 গ্রামের মতন টিএসপি সারটা গাছের গোড়ার চারদিকে দিয়ে দিলাম। টিএসপি সারটা দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ ইউরিয়া সার। এই ইউরিয়া সারটা কিন্তু অনেক জায়গায় অঞ্চলভেদে সাদা সার অথবা লবণ সার নামেও পরিচিত। এই ইউরিয়া সার কিন্তু গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিতে হবে। ভিউয়ার্স, এই ইউরিয়া সার যদি আপনারা গাছের গোড়ার মধ্যে দেন তবে কিন্তু গাছগুলো মারা যেতে পারে। আমি কিন্তু এখানে প্রায় 7 থেকে 8 গ্রামের মতন ইউরিয়া সার গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিলাম। ইউরিয়া সারটা কিন্তু গাছের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে।
এতে করে কিন্তু গাছগুলো দ্রুত সময়ে বড় হয়ে যায়। তো ভিউয়ার্স, এই ইউরিয়া সারটা দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ ফুরাডান। এই ফুরাডান কিন্তু গাছকে বিভিন্ন রকমের পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা করে। ভিউয়ার্স, আমি এই ফুরাডানটা কিন্তু গাছের গোড়ার মধ্যে দিয়ে দিব। আমি এখানে 7 থেকে 8 গ্রামের মতন ফুরাডান গাছের গোড়ার মধ্যে দিয়ে দিব। ভিউয়ার্স, এই ফুরাডানটা কিন্তু আপনারা বাজারে ফুরাডান নামে নাও পেতে পারেন। আপনারা বাজারে কার্বোফুরান, সানফুরান, বিফার 5G অথবা বিশডান নামে এই ফুরাডানটা পেয়ে যাবেন। সবগুলো সার দিয়ে দেওয়ার পর এখন আমি এই সারগুলো ঢেকে দিব। আপনারা চাইলে কিন্তু মাটি দিয়ে এই সারগুলো ঢেকে দিতে পারবেন, তবে মাটির পরিবর্তে কিন্তু আপনারা গোবর সার দিয়েও এই সারগুলো ঢেকে দিতে পারবেন। আপনারা চাইবে কিন্তু ছাগল মুরগির বিষটা দিয়েও এই সারগুলো ঢেকে দিতে পারবেন। ভিউয়ার্স, এই সারগুলো দেওয়ার পর এখন আমি গোবর সার দিয়ে কিন্তু এই সারগুলো ঢেকে দিব। আমি কিছু পরিমাণ গোবর সার দিয়ে এই সারগুলো ঢেকে দিচ্ছি। ভিউয়ার্স, আমি কিন্তু গোবর সার দিয়ে খুব ভালো করে এই সারগুলো ঢেকে দিলাম। এখন আমি মাটি দিয়ে পুনরায় এই গোবর সার এবং রাসায়নিক সারগুলো ঢেকে দিব। আমি খুব ভালো করে চারদিক দিয়ে কিন্তু মাটি দিয়ে এই সারগুলো ঢেকে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু খুব ভালো করে মাটি দিয়ে এই সারগুলো ঢেকে দিয়েছি। আর আমি কিন্তু এই গাছগুলোর মধ্যে এখন পানি দিব না। আমি সবেমাত্র যেহেতু রাসায়নিক সারগুলো দিয়ে দিয়েছি, তাই কিন্তু আমি কয়েকদিন পর থেকে এই গাছগুলোর মধ্যে পানি দিব। ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার দিয়েও চাষ করতে পারেন। তবে আপনারা যদি এই রাসায়নিক সার দিয়ে চাষ করেন তাহলে কিন্তু খুব অল্প সময়ের ভিতরে এই গাছের মধ্যে প্রচুর পরিমাণ করবা ধরবে। তো ভিউয়ার্স, আমি ফিরে আসছি আরো কিছুদিন পর, যখন আমার এই গাছগুলো আরেকটু বড় হয়ে যাবে। ভিউয়ার্স, আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর। তো দেখুন ভিউয়ার্স, কিছুদিন পর আমার এই গাছগুলো কি পরিমাণ বড় হয়েছে। আমি কিন্তু এই গাছগুলোর মধ্যে সবেমাত্র কিছুদিন আগে সার দিয়ে দিয়েছি। আর দেখুন করবা গাছগুলো কতটা বড় হয়ে কতটা জায়গা জুড়ে বেয়ে গেছে। আমি কিন্তু এই গাছগুলোর মধ্যে কয়েকদিনের ভিতরেই মাচা দিয়ে দিব। আমি বাউনির মাধ্যমে কিন্তু এই গাছগুলো মাচার মধ্যে বাইয়ে দিব। আর দেখুন ভিউয়ার্স, গাছগুলো দেখতে কতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে। আপনারা গাছের উপরে যে ছোপ ছোপ দাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি কিছু পরিমাণ কাঁচা গোবর সার ছিটিয়ে দিয়েছিলাম। এই কাঁচা গোবর সারগুলো ছিটিয়ে দেওয়ার কারণ হচ্ছে যাতে করে গরু ছাগল আমার এই গাছগুলো খেতে না পারে। তো ভিউয়ার্স, দেখুন আমার গাছগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই বৃদ্ধি হচ্ছে। তো ভিউয়ার্স, আমি ফিরে আসছি আরো কিছুদিন পর, যখন আমার এই গাছগুলো আরেকটু বড় হয়ে যাবে। আর আমি কিন্তু এর মাঝখান দিয়ে এই গাছগুলোর মধ্যে মাচাটাও দিয়ে দিব। ভিউয়ার্স, আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর। তো দেখুন ভিউয়ার্স, কিছুদিন পর আমার এই গাছগুলো কতটা বড় হয়েছে। আমি কিন্তু আমার এই গাছগুলোর মধ্যে বাউনির মাধ্যমে মাচার মধ্যে বাইয়ে দিয়েছি। আর দেখুন গাছগুলো কতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে। আমার করবা গাছের পাতাগুলো কিন্তু অনেকটা টাটকা এবং সতেজ। এতে করে কিন্তু বোঝা যাচ্ছে আমার গাছগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার পাচ্ছে। আর পর্যাপ্ত পরিমাণ খাবার পাচ্ছে বিধায় কিন্তু গাছগুলো এত দ্রুত সময়ে বড় হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে উপরের দিকে দেখুন কিছু পরিমাণ ফুল করতেও কিন্তু শুরু করেছে। আমি আশা করি কয়েকদিনের ভিতরে কিন্তু আমার এই গাছের মধ্যে প্রচুর পরিমাণ করবাও ধরতে শুরু করবে। কেননা করবাটা কিন্তু বাউনির মধ্যে গোড়া থেকেই ধরতে শুরু করে। করবার ফলনটা কিন্তু গোড়া থেকে আগা পর্যন্ত ধরে। তো ভিউয়ার্স, আমি আশা করি কিছুদিনের ভিতরে এই গাছের মধ্যে প্রচুর পরিমাণ করবা ধরবে। তো ভিউয়ার্স, সেটার প্রমাণ কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই করবা চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমার এই গাছের মধ্যে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো রোগবালাইও আক্রমণ করেনি। আমি কিন্তু নিয়মিতই এই গাছগুলোর পর্যবেক্ষণ করি। আর নিয়মিতই কিন্তু এই গাছগুলোর মধ্যে পানি দেই। ভিউয়ার্স, আপনারা করবা চাষ করতে গিয়ে যদি কোনো রকমের রোগবালাই আক্রমণ করে তাহলে অবশ্যই কিন্তু রোগের ধরন অনুযায়ী কীটনাশক দিবেন। আর যদি বুঝতে না পারেন যে কী রোগে আক্রমণ করেছে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো ভিউয়ার্স, আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে করবা গাছের মধ্যে কী কী সার দিলে অল্প সময়ের ভিতরে প্রচুর পরিমাণ করবা ধরবে। আপনারা চাইবে কিন্তু আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।